ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করতেছি। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় হচ্ছে মাল্টিপল টাইম টাইম ফ্রেমে কিভাবে চার্ট অ্যানালাইসিস করা যায় এবং কিভাবে এন্ট্রি নেওয়া যায়। দেখেন, আমরা প্রথমে চার্টের মধ্যে আসব। চার্টের মধ্যে আসার পরে আমরা এখানে টাইম ফ্রেমগুলোকে আগে সিলেক্ট করে নেব। ট্রেডিং ভিউর মধ্যে হচ্ছে আমরা অ্যানালাইসিসটা করব এবং সবাই চেষ্টা করবো হচ্ছে এখান থেকে যেই কারেন্সি পেয়ারটা নেই না কেন সেটার সঙ্গে সেটা ওয়ান্ডারটা নেওয়ার চেষ্টা করব। ইউরো ইউএসডি এ হচ্ছে ওয়ান্ডার ওয়ান্ডার চার্ট এটা। সো আমরা এখানে যাব। এই যে এটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডির চার্ট। দেখেন, আমরা গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স কয় ধরনের হয় এবং সেগুলো কি কি আলোচনা হয়েছে। আমরা ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াগুলোকে আমরা আইডেন্টিফাই করার পরে সেই অনুপাতে আমরা মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। দেখেন, আপনি যদি মার্কেটের ট্রেডিং নেওয়ার সিস্টেমটা হচ্ছে ট্রেডিং নেওয়া যায় কয়েকভাবে। পজিশনাল আছে, তারপরে হচ্ছে আপনার সুইং আছে, তারপরে হচ্ছে আপনার ইন্ট্রাডে আছে। সো আপনি যখন আমরা আজকে আলোচনা করব ইন্ট্রাডে কিভাবে আপনার পজিশন নেওয়া যায় এবং এটা স্কাল্পিং এর ক্ষেত্রেও অনেক সময় কাজে লাগে। ইন্ট্রাডে স্কাল্পিং প্রায় কাছাকাছি লেভেলেরই, তবে স্কাল্পিংটা বলা হয় হচ্ছে আপনার কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের পর্যন্ত যেই পজিশনটা আপনি মার্কেটে ধরে রাখেন আর কি। সো দেখেন, আমরা প্রথমে চলে যাই এখানে। আমরা এখন আসি হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, আমরা এখন চলে যাব এক দিনের টাইম ফ্রেমে। আমরা এখন আসি একদিনের টাইম ফ্রেমে। এখানে দেখেন, এটা একটা বেসিক একটা স্ট্র্যাটেজি এবং এটা বেশ ভালো কাজ করে। সো আমরা যেগুলো সবচেয়ে বেশি কার্যকরী এগুলো আমরা আগে দেখব, এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে আরো কিছু ক্রিটিক্যাল এবং কিছু জটিল কিছু আপনার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা আমাদের আলোচনা চলবে। আমাদের কিন্তু বেসিক ক্লাস প্রায় শেষ। আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিস বা চার্ট অ্যানালাইসিসের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি গত ক্লাস থেকে। চলে আসছি এখন। দেখেন, প্রথমে আপনি আসবেন হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে এবং এখান থেকে হচ্ছে আপনি আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন এবং ট্রেন্ড লাইনগুলোকে আইডেন্টিফাই করবেন। তো আমরা আমাদের প্রয়োজনীয় টুলগুলোকে আমরা ফেভারিট করে নিচ্ছি। এই যে দেখেন, আমরা এখানে স্টার মার্ক দেওয়ার পর পরে আমাদের এগুলো ফেভারিট হয়ে যাচ্ছে। রেটা নিব, আমরা ট্রেন্ড লাইনটাকে নেব, হরিজন্টাল লাইনটাকে নেব, রিগ্রেশন ট্রেন্ডটাকে নেব আমরা। পাশাপাশি হচ্ছে এখান থেকে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট এক্সটেনশন যেটা আছে ওইটা নিব। দেন হচ্ছে আমরা লং পজিশন, শর্ট পজিশন, প্রাইস রেঞ্জ, ডেটা রেঞ্জ এগুলো লাগবে। ব্রাশটা লাগবে, আমাদের হাইলাইটারটা লাগবে, এরো মার্কারটা লাগবে, রেক্টেঙ্গেলটা লাগবে, রুটেড রেক্টেঙ্গেলটা লাগবে, পাথটা লাগবে, সার্কেলটা লাগবে। এগুলো বেসিক জিনিস, এগুলো বেসিকভাবে কাজে লাগে। আরও অনেক বিষয় প্রয়োজন আছে, এগুলো আমরা যখন প্রয়োজন হয় আমরা ভিতর থেকে নিয়ে নেব। তো এগুলো সবসময় ব্যবহার বিধে এগুলো আমরা এখানে মার্ক করে নিলাম। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে ডেমনস্ট্রেশন যেটা আছে এটা আমরা অ্যাড করে নিব। এতে হয় কি, আপনাদেরকে দেখাইতে সুবিধা হয়। এটাতে ক্লিক দিলে দেখেন আপনার একটা রেড বাটন চলে আসে, আপনারা সহজে দেখতে পারেন আর কি। আচ্ছা, তো দেখেন, আমরা প্রথমে শুরুটা করব। প্রথমে আমরা আসবো বড় টাইম ফ্রেমে। আমরা এন্ট্রিটা নেওয়ার টার্গেট নিচ্ছি কোন টাইম ফ্রেমে? হয় 15 মিনিট বা 5 মিনিট। যদি আমরা ইন্টারডে করি তাহলে 15 মিনিট থেকে এন্ট্রি নেবো, আর যদি স্কাল্পিং করি সেক্ষেত্রে 5 মিনিটে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন প্রথমে একদিনের একটা টাইম ফ্রেম আমরা বের করব এবং সেখান থেকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রথমে দেখেন, প্রথমে আমরা ট্রেন্ড লাইনগুলোকে এঁকে নিই। আমরা এই জন্য ব্যবহার করবো রে টুল। কি টুল? রে টুল। সেখান থেকে হচ্ছে আপনার প্রথমে নিচে ধরবেন, ধরার পরে নিচে একটা ক্লিক দিবেন। এখানে দেওয়ার পরে এখানে আপনি একটা আপনার ট্রেন্ড লাইন এঁকে দিবেন, অর্থাৎ এখান থেকে সে একটা সাপোর্ট সে মেনটেন করে চলছে। ইউরো ইউএসডি পিছনে কোথাও আছে আরো? নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখান থেকে দেখেন, আমরা একদিনের টাইম ফ্রেমে আমরা একটা একটা ট্রেন্ড লাইন এখানে এঁকে নিছি যে এইটা সে ট্রেন্ড, এখানে সে একটা সাপোর্ট নিয়ে সে চলতেছে এই লাইন বরাবর। সো আমরা পরে ছোট টাইম ফ্রেমে আস্তে আস্তে চলে যাব। দেখেন কিভাবে এন্ট্রিটা নেওয়া লাগে। আমরা ছিলাম কত ঘন্টা? 1 ঘন্টা টাইম ফ্রেমে। এরপরে দেখেন আমরা চলে আসছি কোথায়?
4 ঘন্টা টাইম ফ্রেমে। এখন 4 ঘন্টা টাইম সর্বশেষ আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনার ট্রেন্ড লাইনটা ধরছে কোথায়? এখানে। সো এখান থেকে আমরা আবার নতুন একটা ট্রেন্ড লাইন লিখে নিই। এটা আঁকছে কোথা থেকে? এখান থেকে হচ্ছে আপনার এই বরাবর, তাই না? এই বরাবর সে তার ট্রেন্ডটাকে মেনটেন করতেছে। 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা এভাবে এঁকে নিলাম। এরপরে দেখেন আমরা আরো শর্ট টাইমে চলে যাব। আচ্ছা, তার আগে আমরা এখানে আমাদের যে বেসিক, আমরা এগুলো কি আঁকলাম? ট্রেন্ড লাইন বলতে পারেন বা ডাইনামিক সাপোর্ট বলতে পারেন, এগুলো আমরা এঁকে নিছি। এখন হচ্ছে আমরা আমাদের স্ট্যাটিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আইডেন্টিফাই করবো। এটা কিভাবে করবো? এখান থেকে আমরা হরিজন্টাল যে লাইনটা আছে এখান, এটা দিয়ে আমরা এখানে প্রথমে 4 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের সাপোর্ট গুলোকে এঁকে নিব। কোথায় আছে প্রথম সাপোর্ট? এখানে একটা ভালো সাপোর্ট আছে, তারপর হচ্ছে এখানে একটা সাপোর্ট আছে। এরপরে দেখেন এখানে একটা সাপোর্ট আছে, এরিয়া, সাপোর্ট এরিয়া। এরপরে দেখেন এখানে সে একটা খুব ভালো একটা সে রেসিস্ট্যান্ট দিচ্ছে। সো রেসিস্ট্যান্টটাকে আমরা এখানে আইডেন্টিফাই করে নিব। এটা রেসিস্ট্যান্ট, এটাকে লাল করে দিলাম। এরপরে দেখেন আমরা এখানে আরেকটা সাপোর্ট, এখানে একটা রেজিস্ট্যান্ট আছে। সো এটাকে আমরা আইডেন্টিফাই করে দিলাম। উপরে কোথায় আছে দেখেন, এখানে একটা আছে, সে রেজিস্ট্যান্ট তৈরি করছে। সো আমরা কোথায় ছিলাম? 4 ঘন্টা। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা ট্রেন্ড লাইনটাকে, একদিনের টাইম ফ্রেমে আমরা ট্রেন্ড লাইনটাকে আইডেন্টিফাই করছি। এরপরে হচ্ছে আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে এসে আমাদের ট্রেন্ড লাইনটাকে প্রথমে আমরা আইডেন্টিফাই করছি। তারপর হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটাকে আমরা আইডেন্টিফাই করছি এখানে। এরপরে চলে যাব আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে। এখন দেখেন আমাদের ডিটেলস, আমরা যত কাছাকাছি যাব আমাদের কারেন্ট যে প্রাইসটা আছে এটার কাছাকাছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। এখন আসেন আমরা 1 ঘন্টা যেহেতু ঢুকে গেছি, এখন আমরা করব কি, এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলোকে আমরা রেক্টেঙ্গেল দিয়ে আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখেন এখানে কিন্তু তার একটা সাপোর্ট জোন আছে, এখানে তার একটা সাপোর্ট জোন আছে। তারপর আমরা রেজিস্ট্যান্স জোনটাকে একটু এঁকে নিই। এই বরাবর সে তার একটা সাপোর্ট জোন আছে। এটা যেহেতু কাছাকাছি এই জন্য আমরা এটাকে বক্স দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, দেখেন রেক্টেঙ্গেল দিয়ে। সো এটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট এরিয়া, এটাকে আমরা একটু ভিন্ন কালার দিয়ে দিই। এটা সাপোর্ট এরিয়া, এটাকে আমরা একটু ভিন্ন কালার দিয়ে দিই। আমরা কোথায় ছিলাম? 1 ঘন্টা টাইম ফ্রেমে ছিলাম। এরপরে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের একটা মার্কেট, দেখেন এই যে একটা সে এখান থেকে এখান পর্যন্ত সে কিন্তু একটা কনসোলিডেশন মার্কেট তৈরি করছে, ডাইনামিক কনসোলিডেশন। এটা কিন্তু রেঞ্জিং মার্কেট বলা যাবে না, এটা ট্রেন্ড মার্কেট, ট্রেন্ড লাইন। এটা কিন্তু ট্রেন্ডিং মার্কেট, কিন্তু সে একটা দেখেন নির্দিষ্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে ধরে সে কিন্তু আগাচ্ছে, তাই না? সবাই ধরতে পারছেন আশা করি। সে নির্দিষ্ট একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এরিয়া সে মেনটেন করে চলতেছে। তার মানে এটাকে আমরা একটু বড় করে দিই। এখন আমরা আরো গভীরে চলে যাব, 30 মিনিটের টাইম ফ্রেমে চলে আসবো। এটাকে আমরা জুম ইন করে নেব। দেখেন, সো আমরা এখন খুব ক্লিয়ারলি আমরা এখানে বুঝতেছি যে আমাদের 4 ঘন্টা টাইম ফ্রেমে এখানে একটা ভালো একটা সাপোর্ট জোন ছিল। হ্যাঁ, যেহেতু এটা বড় জোন, তার মানে আমরা বড় যেই যেই সাপোর্ট জোনগুলো আমরা আঁকছি এবং যেগুলো বড় হয়েছে এটার প্রস্তটা, সেগুলো বড় টাইম ফ্রেমে আঁকছি বিদায় তো ছোট টাইম ফ্রেমে আশা করি এগুলো অনেক বড় দেখাচ্ছে, তাই না? তো এখন 30 মিনিটের টাইম ফ্রেমে আমাদের ওই যে নিচে যে আমরা ট্রেন লাইন রাখছিলাম, মনে আছে কিনা? সো এটাকে আমরা একটু কারেকশন করে নেব এখান থেকে। দেখেন এই রেটাকে নিব এখান থেকে, দেখেন সে কিন্তু, সরি, সে এখান থেকে সে একটা ট্রেন্ড লাইন ফলো করছিল।
এবং এখানে আমাদের যে স্ট্যাটিক সাপোর্টগুলো আছে ওগুলোকে আমরা একটু আইডেন্টিফাই করে নিই। এখানে তার একটা স্ট্যাটিক সাপোর্ট আছে, পাশাপাশি হচ্ছে তার এই বরাবর তার একটা স্ট্যাটিক সাপোর্ট আছে। আচ্ছা, এখন দেখেন আমরা 30 মিনিটে ছিলাম, আমরা এখন চলে যাব 15 মিনিটে বা 5 মিনিটে চলে যাই, সরাসরি 5 মিনিটে চলে যাই, 15 মিনিটের দরকার নাই আমাদের। আপনারা চাইলে 15 মিনিটও করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে, তবে বেশি আবার আঁকাবুকি করলে কিন্তু তখন আবার হারায় যাবেন। সো বেশি আঁকাবুকি করা যাবে না। এখন আমরা 5 মিনিট চলে চলে আসছি, এই জায়গায় তো আমরা কি করবো, ট্র্যাকটাকে এক্সিকিউট করবো। সো এই জায়গার মধ্যে আমরা এই যে উপরে যে রেসিস্ট্যান্টটা আছে এটাকে একটু আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে আইডেন্টিফাই করে নেব। এই উইকটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ বডি তৈরি করছে সে অধিকাংশ এই জায়গার মধ্যে। সো আমরা ওই উইকটাকে বাদ দিয়ে দিছি। সো আমরা এখন এটাকে কাছাকাছি চলে আসি, একদম জুম করে চলে আসি কাছাকাছি। দেখেন এই যে একটা গ্রিন এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, সেই গ্রিন এরিয়াটা আমাদের কি দেখাইছিল, এটা ট্রেন্ডিং মার্কেট, মনে আছে কিনা? এই যে গ্রিন এরিয়াটা, আমি একটু জুম আউট করে দেখাই। এই যে দেখেন গ্রিন গ্রিন লাইনটা কিন্তু একটা সে ট্রেন্ডিং মার্কেট দেখাচ্ছে, কিন্তু এটা জুম করার পরে দেখা যাবে কি প্রায় সমান্তরালের কাছাকাছি। তার মানে মার্কেট যদি যখন আপনার নিচের দিকে আসে, সে কতটুকু আসবে, হয় এখানে আসবে, এখানে আসার পরে সে আবার পুলব্যাক নিবে, অথবা এই যে তার ট্রেন্ড লাইনটা আছে নিচে, এখানে আসার পরে সে পুলব্যাক নিবে। তার মানে আমাদের এই পর্যন্ত আসার আগেই, ট্রেন্ড লাইনে টাচ করার আগেই এখানে দুইটা সাপোর্ট, তার স্ট্যাটিক সাপোর্ট আছে। এই যে একটা বক্স, এই যে একটা বক্স এরিয়া। হ্যাঁ, সো এটা কোথায় আমরা আইডেন্টিফাই করছি, যে পিছন থেকে আমরা একদম অ্যানালাইসিস করে আমরা চলে আসছি। তার মানে আপনার যখন ট্রেন্ড মার্কেটটা নিচের দিকে আসবে, এই বরাবর যখন আসবে, সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে বাই এন্ট্রি নিতে পারেন, কারণ কি এখানে তার একটা সাপোর্ট থাকে বা রেসিস্ট্যান্ট থাকে। দেখেন সাপোর্ট যখন ব্রেক করে ফেলে তখন সেটা রেসিস্ট্যান্ট হয়ে যায়, আবার যখন রেসিস্ট্যান্ট সে ব্রেক করে ফেলে তখন সেটা সাপোর্টে পরিণত হয়। আমি যদি একটু উদাহরণস্বরূপ দেখাই আপনাদেরকে, দেখেন মার্কেটে এভাবে সে এখানে একটা সে, সরি, এক জায়গায় মার্কেট বারে বারে সাপোর্ট নিতেছিল। এখানে দেখেন, এখানে সে কি করতেছিল, সাপোর্ট নিতেছিল। সো এখান থেকে যদি সে মার্কেটটাকে সে আবার ব্রেক করে ফেলে, সো এখানে রেজিস্ট্যান্ট নিচ্ছিল, সো এখান থেকে যদি মার্কেটটাকে সে ব্রেক আউট করে ফেলে এবং এখানে এসে আবার সে আবার সাপোর্ট নেয়, সেক্ষেত্রে হবে কি, এই যে আগের যেই তার রেজিস্ট্যান্টটা ছিল এটা কি সাপোর্টে পরিণত হয়ে গেল না? সো এরকম বিষয়টা মাথায় রাখা লাগবে, যে রেজিস্ট্যান্ট কিন্তু সাপোর্টে পরিণত হয়ে যায় যেটা, সেটা ব্রেক আউট ঘটে যায়। সো এখন দেখেন এটা কিন্তু সেম ক্ষেত্রেও উল্টাটাও কিন্তু ঘটে, যখন রেজিস্ট্যান্ট আপনার সাপোর্টে পরিণত, সাপোর্ট কিন্তু রেজিস্ট্যান্টে পরিণত হয়ে যায়। যেমন দেখেন নিচে আসছে, উপরে গেল, আবার এখানে সাপোর্ট নিল, আবার এখানে আসলো, আসার পরে সে যখন এটা ব্রেক করে ফেলছে, করে আবার যখন সেটা কাছ থেকে গিয়ে আবার একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে আসে, যখন আবার পুল ব্যাক নিচের দিকে আসছে, তার মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটা তো তার জন্য প্রথমে সাপোর্ট ছিল, যখন সেটা ব্রেকআউট করে ফেলছে তখন কিন্তু সে এই যে এখান থেকে আবার দ্বিতীয়বার যখন সে এটা বরাবর আসে, আসার পরে সে এখান থেকে আবার পুল ব্যাক নিয়ে নিচে চলে গেল। তার মানে এই সাপোর্টটা তার রেসিস্ট্যান্ট হয়ে গেছে, এখন মার্কেট নিচের দিকে যাবে। সো এখানে আপনি একটা সেল এন্ট্রি এক্সিকিউট করতে পারেন। এখন আমরা এটা প্র্যাকটিক্যাল লাইফে দেখি, থিওরিক্যালটা আমরা বুঝলাম, এখন প্র্যাকটিক্যাল লাইফে চলে আসি। দেখেন আমাদের এই গ্রিন লাইনটা, আমাদের গ্রিন যে আমাদের বক্সটা দেখতেছেন ওভার গ্রিন যেটা, সেটা কিন্তু আমাদের ট্রেন্ড লাইন, অর্থাৎ কোন ট্রেন্ড লাইনটা কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। সেই মার্কেট এখান থেকে আসে আবার উপরের দিকে, এখানে যদি চলে আসে, সেক্ষেত্রে আপনারা আবার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়, এবং এখানে যে সাপোর্টগুলো আছে সাপোর্টগুলো কাছাকাছি আসার পরে আবার সে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। এই এখন দেখেন এখানে মার্কেটের মধ্যে সে এখন আমরা কি এই সাপোর্টটাকে আমরা হারিয়ে ফেলছি, এই সাপোর্টটা যখন সেখান থেকে সাপোর্টটা অলরেডি মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করছে। সো এখন আমরা কি করবো, এখানে কি এন্ট্রি নিব না? এখানে আর এন্ট্রি নেওয়া যাবে না, কারণ কি অলরেডি সে যেখানে মার্কেটটা আছে, এখানে দেখেন পিছনে চলে আসেন, দেখেন সে একটা তার রেজিস্ট্যান্ট এরিয়া আছে, দেখছেন? এই যে এখানে, এইখানে তার একটা সাপোর্ট এরিয়া আছে, অর্থাৎ মার্কেট এই জায়গার মধ্যে অলরেডি সে হিট করে ফেলছে। তার মানে মার্কেট যদি আবার সে ব্যাক করে এই সাপোর্ট এরিয়া আসে, তারপরে আপনি এখান থেকে একটা বাই এন্ট্রি নিতে পারেন উপরের দিকে যাওয়ার জন্য। বাই এন্ট্রি নেওয়ার সময় খেয়াল রাখা লাগবে কোনো একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্ট নিচের দিক থেকে যত বাই করার সময় যত নিচ থেকে নেওয়া যায়, এবং সেল করার সময় যত উপর থেকে সেল করা যায়, এটা মাথায় রাখা লাগবে, বেসিক বিষয়গুলো। এরপরে দেখেন মার্কেট যদি এখন এখান থেকে আমরা তাহলে কি করতে পারি, মার্কেট এখানে আমরা অপেক্ষা করতে পারি, মার্কেট যদি আবার এখানে নিচে পুলব্যাক নিয়ে নিচে আসে, সেক্ষেত্রে আমরা আবার এন্ট্রি নেব, কারণ এখানে আমাদের কোনো স্ট্রং কোনো ক্যান্ডেল আমাদেরকে শো করতেছে না। চার্ট কি আমাদের কোনো স্ট্রং ক্যান্ডেল শো করতেছে? অবশ্যই না।
সেজন্য আমরা এখানে কোনো এন্ট্রি নিব না। আমরা কি অপেক্ষা করব, হয় এই যে এই ট্রেন্ড লাইন আমরা যে ওখানে আমাদের উপর থেকে আমাদের রেসিস্ট্যান্ট একটা লাইন এখান থেকে আঁকছিলাম, তার মানে এই এরিয়াতে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এই যে এই এরিয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মার্কেট যদি ওখানে টাচ করে তারপর আবার আমরা এখান থেকে আবার একটা সেল এন্ট্রি নিতে পারি। সো সেল এন্ট্রিটা নেওয়ার আগে কিন্তু আমরা কনফার্মেশন নেব। কনফার্মেশন নেওয়ার প্রসেস কি, আমাদের এখানে স্ট্রং কোনো ক্যান্ডেল দেখা লাগবে বা স্ট্রং কোনো আপনার সেল সেল ক্যান্ডেল আমাদের চোখে পড়লে সেখান থেকে আমরা নিতে পারি। যেমন তা দেখেন এখানে, এখানে কি করছিল, যখন মার্কেট এখানে আসছিল আমরা এই দূর থেকে আমরা এখানে একটা রেজিস্ট্যান্ট এরিয়া আমরা আঁকছিলাম। মার্কেট যখন এখানে ছিল, দেখেন এখানে আসার পরে কিন্তু সে উপরের দিকে মার্কেট গেছিল, কিন্তু সেলাররা কি করছে, এখানে একটা স্ট্রং, এখানে সে তার যে ডোজি ক্যান্ডেলটা তৈরি করছিল, অর্থাৎ যেটার কোনো বডি নাই। আপনারা তো অনেকে ফোনে দেখতেছেন, জুম করে দেখাইতে হয়, একটু জুম করে দেখাই। সো এই এই যে ডোজি ক্যান্ডেলটা আপনারা দেখছেন, এই ডোজি ক্যান্ডেল তৈরি করার পরে কিন্তু সে একটা স্ট্রং সেল ক্যান্ডেল দেখাইছে। দেখানোর পরে সে কিন্তু আবার দেখেন সেল প্রাইস আবার কোথায় গিয়ে উঠছিল। আপনি যদি তখন এখানে এন্ট্রি নিয়ে নিতেন, এসএলটা কোথায় লাগাইতেন, এখানে দেখেন আপনার এসএল হিট হয়ে যেত। সো এখানে এসএলটা লাগাইতে হবে কিন্তু আপনার বুঝে শুনে, এবং আপনাকে শিওর হওয়ার পরে আপনার এখানে এন্ট্রি নিতে হবে। সো এখানে দেখেন মার্কেট যখন এখানে স্ট্রং একটা সেল ক্যান্ডেল নিচ্ছে, তারপরে হচ্ছে আপনার এখানে সে যখন মার্কেট আবার স্ট্রং ক্যান্ডেল বানানোর আগে কিন্তু মার্কেট আবার দেখেন এই অনেক উপরে চলে গেছিল। ওইখান থেকে সে কি করছে, যাদের এসএল এখানে ছিল ওদের এসএল গুলোকে অর্থাৎ লিকুইডিটি সুইপ করছে। লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আবার যখন নিচে দিকে আসা শুরু করছে, তখন আপনি একটা সেল এন্ট্রি নিতে পারতেন, কারণ তখন আপনার সেলটা সেল এন্ট্রিটা কিন্তু ওই কি বলে এটা, এখানে ক্লোজ দিছে। সো এখান থেকে আপনার তখন আপনি এসএলটা লাগাইতেন কোথায়, এখানে, এবং টিপিটা দিতেন কি 1:2 বা 1:3। তো দেখেন 1:2 কিন্তু আমাদের অনায়াসে হিট করছে 2.2, বুঝতে পারছেন? সো এই বিষয়গুলো হচ্ছে আপনার এইভাবে ব্যাক ব্যাক চার্ট অ্যানালাইসিস করে এভাবে অনেক খুঁজে বের করা ফেলা সম্ভব, কিন্তু রানিং মার্কেট থেকে এগুলো আইডেন্টিফাই করা কিন্তু কঠিন। এগুলোর জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে, প্রচুর পরিমাণে। মার্কেটের বেসিক স্ট্রাকচার অনেক কাজে লাগে। আমরা অনেকেই অনেক ক্রিটিক্যাল, যেমন দেখেন এই যে এখানে আমাদের ইম্পালস ওয়েব আছে, ইম্পালস ওয়েব দিয়ে অনেকে আমরা কাজ করি অনেক অ্যাডভান্স লেভেলে। সো এই বিষয়গুলো অনেকে আমরা চেষ্টা করি। তারপর টাইম সাইকেল আছে, কিন্তু এই টাইম সাইকেলগুলো কিন্তু বেসিক থিওরি কিন্তু ভাই একই, সাপোর্ট রেজিস্ট্যান্স। সো এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, এই মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স দীর্ঘদিন যাবত কাজ করতেছে, এবং এটা বেশ নতুনদের জন্য এটা খুবই কার্যকরী। তারপর দেখেন এখানে পিচফোর্ক আছে, হ্যাঁ পিচফোর্ক একটা আপনার ফিবোনাচি সার্কেল আছে, তারপর একটা পিচফোর্ক আছে আমাদের। সো পিচফোর্ক দিয়েও কিন্তু অনেকেই ট্রেড নেয়। ওইগুলার বেসিক, সব কয়টার বেসিক থিওরি হচ্ছে আপনার ট্রেন্ড লাইন এবং হচ্ছে ওই সাপোর্ট রেসিস্ট্যান্ট এরিয়া, সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট এরিয়া। সো এখন আমাদের যে মার্কেটটা যে পজিশনে আছে দেখেন, সে কিন্তু আবার এখানে যখন এসে হিট করছে, সে কিন্তু স্ট্রং একটা এসে কি করছে, ওই সেল ক্যান্ডেল তৈরি করছে। সে এখানে আপনি কিন্তু একটা সেল স্কাল্পিং এর জন্য এখানে আপনি কাজে লাগাইতে পারেন, কারণ কি আছি আমরা এখন 5 মিনিটের টাইম ফ্রেমে আছি। সো আপনি এখানে এখন একটা অনায়াসে এখান থেকে আপনি একটা সেল এন্ট্রি এক্সিকিউট করতে পারেন। এখানে আছে, এখান থেকে আপনি ওই কি বলে এটা, এসএলটা লাগাবেন, তারপর টিপিটা দিবেন হচ্ছে 1:2, এখানে এই কোন পর্যন্ত, এটা এই ক্যান্ডেলে এই বরাবর আপনি রাখতে পারেন। সো আমাদের মোটামুটি এই বরাবর দিলে কি আমাদের আসতেছে, আমাদের কাঙ্ক্ষিত টার্গেট কিন্তু আসতেছে না, 1.2 হচ্ছে। সো এইভাবে নেওয়া যাবে না। সো এখানে আপনি চাইলেও এখানে এন্ট্রি নেওয়া যাবে না, কারণ কি আপনার কাঙ্ক্ষিত হচ্ছে 1:2, অর্থাৎ মিনিমাম আপনি ট্রেডিং ভিউ করবেন যখন, তখন মিনিমাম এখানে 2 শো করতে হবে। 2 পয়েন্ট বা 3 পয়েন্ট শো করানোর পরে আপনি হচ্ছে আপনি ট্রেডটাকে এক্সিকিউট করতে পারেন। তো এখানে 3 কিন্তু আপনার টার্গেটে আছে, কিন্তু আমরা এখানে কোনো কোনো স্ট্রং কোনো আপনার পাচ্ছি না, কি বলে এটা, ওই সাপোর্ট এরিয়া পাচ্ছি না। এখানে একটা মাত্র সাপোর্ট রেসিস্ট্যান্ট এরিয়া আছে। সো ওইটাকে কিন্তু সে অলরেডি সে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এটাকে সে ফিল আপ করে ফেলছে। এখন ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, আস্তে ধীরে আলোচনা করব। সো আগে আমাদের বেসিক বিষয়টা কি, আমরা বলছিলাম যে প্রত্যেকটা ট্রেন্ড লাইন ধরে ধরে আমাদের আইডেন্টিফাই করা লাগবে, যেখানে যখন কোনো সাপোর্ট এরিয়াতে আসবে আমরা বায়ের জন্য প্রস্তুত হব, যখন আমরা আমাদের রেসিস্ট্যান্ট এরিয়াতে হিট করবে, যখন মার্কেট এখানে হিট করবে তখন আপনি আবার সেলের জন্য প্রস্তুতি নিতে পারেন। আবার যখন এটাকে সে ব্রেক করে ফেলবে তখন আবার বায়ের জন্য এন্ট্রি নিতে পারেন, বায়ের জন্য প্রস্তুতি নিতে পারেন। সো এইগুলো নিয়ে এই আলোচনাগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনের আলোচনাগুলো হচ্ছে আপনি কখন কোনটার জন্য প্রস্তুতি নেবেন এটা। বাকি একটা ট্রেড এক্সিকিউট করার জন্য আপনাকে মিনিমাম 3 থেকে 4টা বা 5টা শর্তে আপনার যখন দেখবেন যে সেটআপে আপনি পড়তেছে যে ট্রেডটা না, এখন আপনি 5টা সিগন্যাল, 5টা স্ট্র্যাটেজি বা 5টা আপনার
আইসিটি কনসেপ্ট আপনার কাজে লাগতেছে বা অ্যাপ্লাই হইতেছে, তখন আপনি ট্রেড এক্সিকিউট করবেন। বাকি ট্রেন্ড লাইন, তারপর হচ্ছে সাপোর্ট এরিয়া, এগুলো হচ্ছে আপনি মার্কেটের মধ্যে কী ধরনের পজিশন নেবেন সেটাকে আইডেন্টিফাই করার জন্য বা সেটা প্রস্তুতির জন্য আপনি ব্যবহার করতে পারেন। সো এই হচ্ছে বিষয়। আপনারা এভাবে মার্কেট অ্যানালাইসিস কিভাবে করবেন, আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এরিয়া কিভাবে ড্র করতে হয় এগুলো আমরা দেখাইছি। এবং দেখেন এখানে কিন্তু আপনি যখন এইগুলো ড্র করে ফেলবেন এবং আপনি যখন নির্দিষ্ট একটা প্যাটার্নের উপর করবেন, যেমন আমাদের এখানে প্যাটার্নটা কি ছিল, আমাদের সবচেয়ে গ্রিন লাইনটা কোথাও কি ছিল, যেটা আমাদের ট্রেন্ড লাইন চলতেছে, মানে এইটা জুন যতক্ষণ এই জুনের ভিতরে ছিল ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু চার্টের মধ্যে ঢোকার পরে আমি বুঝতেছি যে আমার ট্রেন্ড লাইনটা এই পর্যন্ত আছে, অতএব আমার মার্কেটটা এখনো সে তার আপ ট্রেন্ড বজায় রাখছে। যদি এটাকে সে ব্রেক করে ফেলে তার মানে তার ওভারঅল ওই যে 4 ঘন্টার টাইম ফ্রেম থেকে সে 4 ঘন্টার টাইম ফ্রেম থেকে সে এই যে গ্রিনটা 4 ঘন্টা টাইম ফ্রেম থেকে সে অলরেডি আউট হয়ে গেছে। কিন্তু তখন আমরা সিদ্ধান্ত নিতাম, কিন্তু এখনো কিন্তু আমাদের আমাদের মার্কেট আমাদের ট্রেন্ড লাইনের ট্রেন্ড ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে আছে। So, এইগুলো আপনারা যখন নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন তখন বিষয়গুলো বুঝতে পারবেন। এরপর চলে আসি, দেখেন এগুলোকে আমরা সরাই দিতেছি। এখন আসেন, আমরা আমরা তো সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলোকে আমরা কি কাজে লাগাবো বললাম তো, আমরা কি ধরনের ট্রেড নিব সেটার প্রস্তুতির জন্য আমরা এগুলোকে আইডেন্টিফাই করবো। পাশাপাশি এখন আমরা দেখবো যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা দিয়ে আসলে কি ধরনের কি বোঝায় এটা আমরা একটু আইডেন্টিফাই করব। দেখেন এই যে তিনটা আমরা এখানে ক্যান্ডেল তৈরি করছি, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটাকে বলা হয়? ফেয়ার ভ্যালু গ্যাপ মানে হচ্ছে যেখানে বাইং বাই এবং সেলের যে কোনো খুব এগ্রেসিভ সেলিং অথবা বাইং হয় এবং সেখানে একটা ইমব্যালেন্স তৈরি হয় মার্কেটের মধ্যে, এটাকে বেসিক্যালি ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। এটাকে আইডেন্টিফাই করবেন কিভাবে? ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করার জন্য আপনাকে তিনটা ক্যান্ডেল লাগবে। তিনটা ক্যান্ডেলের মাধ্যমে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন এই যে এখানে প্রথম যে ক্যান্ডেলটা তৈরি করছিল, এটার উইকটা কোথায় তৈরি করছে সে? সে এখানে সে একটা তার উইকটাকে তৈরি করছে। এবং 3 নম্বর যে ক্যান্ডেলটা আছে এটার উইকটা কোথায় তৈরি করছে? সে এই জায়গায় মাঝখানে কিন্তু সে একটা বিশাল সে গ্যাপ তৈরি করছে। আগের যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলটার মাঝখানে এই ক্যান্ডেল এবং ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাঝখানে উইকের যে ফার্স্ট ক্যান্ডেলের উইক এবং থার্ড ক্যান্ডেলের উইকের মাঝখানে সে একটা বিশাল একটা ব্যবধান রাখছে। এই ব্যবধানটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। অর্থাৎ মার্কেট এখানে যখন সে সেল হওয়া শুরু হয়েছে সেক্ষেত্রে তার এখানে তার এখানে বিশাল একটা গ্যাপ সে তৈরি করছে। অর্থাৎ মার্কেট যখন এখান থেকে ডাউন হওয়া শুরু হয়েছিল তখন এখানে সে
কোনো কারেকশন না দিয়ে সে খুব দ্রুত গতিতে মার্কেটটাকে সে নিচে নিয়ে আসছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ বোঝায়। ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনার তৈরি হয় মার্কেটের মধ্যে আপনার আহ, প্রথম ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাধ্যমে আপনার আইডেন্টিফাই করা যায়। প্রথম ক্যান্ডেলের উইক এবং থার্ড ক্যান্ডেলের উইক, এই দুইটার মাঝখানে যে ব্যবধানটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। একদম সহজ বিষয়। আমি হয়তো এখানে আঁকিবুকি করার কারণে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। আচ্ছা, আমরা রিয়েল মার্কেটে দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এখানে তার তার উইকটা কোথায় তৈরি করছে? প্রথম ক্যান্ডেলের এই যে এই জায়গায়, এই জায়গায়। এবং সেকেন্ড ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর তার থার্ড ক্যান্ডেলের উইকটা হচ্ছে এই জায়গায়। মাঝখানে কিন্তু সে একটা গ্যাপ আপ দিছে, সরি গ্যাপ গ্যাপ ছিল তার। এই গ্যাপটাকে মূলত বোঝায় হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ মার্কেট এখানে খুব এগ্রেসিভ বাইং হয়েছে, যার কারণে মার্কেটে একটা আপনার ইমব্যালেন্স তৈরি হয়েছে। দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আপনি যখন কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, সেই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট কারেকশন দেওয়ার জন্য অবশ্যই সেই ফেয়ার ভ্যালু গ্যাপে চলে আসে। এখন দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ তো আপনার এখানে ছোট ছোটও আছে, আবার অনেক বড় বড় আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা কতটুকু হচ্ছে এবং কোন টাইম ফ্রেমে হচ্ছে এটা ম্যাটার করে। বড় টাইম ফ্রেমে যত যাবেন ফেয়ার ভ্যালু গ্যাপ তত কম কাজ করবে। এবং নিচের দিকে টাইম ফ্রেমে এবং আবার 15 মিনিটের নিচে না, 15 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা বা 4 ঘন্টা, এটাতে খুব ভালো কাজ করে ফেয়ার ভ্যালু গ্যাপটা। দেখেন মার্কেটে এখানে যখন সে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করছে, মার্কেট কিন্তু আবার সেখানে কারেকশন দেওয়ার জন্য আসছে। অর্থাৎ যেখানেই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হোক না কেন, সেখানে সেই মার্কেটটা আবার সেখানে কারেকশন নেওয়ার জন্য আসে। যেমন ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা ট্রেড নেবেন এটা একটু আমরা বুঝি। ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনার তৈরি হয় হচ্ছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিসকাউন্ট এরিয়া আর একটা হচ্ছে প্রিমিয়াম এরিয়া। একটা হচ্ছে ডিসকাউন্ট এরিয়া আর একটা হচ্ছে প্রিমিয়াম এরিয়া। এটা কিভাবে আইডেন্টিফাই করবেন? আপনি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এভাবে আকার পরে এখান থেকে টান দিয়ে এটাকে বড় লম্বা করে দিবেন, এবং এটার মাঝখানে দেখেন এই যে আমাদের মেজারমেন্ট টুলস আছে, এটা দিয়ে এখানে ধরবেন, তারপরে নিচে দিবেন। এই যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিছি। এই যে একজ্যাক্ট দুই ভাগে আমরা ভাগ করছি এখানে, দেখেন মাঝখানে 50-50। আচ্ছা, তো এটা চলে যাচ্ছে। আপনারা দেখেন এখানে যখন মার্কেট উপরের দিকে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে উপরের দিকে চলে যাবে, তখন কিন্তু মার্কেট আবার এটাকে রিটাচ করার জন্য নিচের দিকে আসবে। তখন আপনি আপনি এখানে অবস্থান করবেন কিভাবে জানেন? যে আপনি এই যে 50-50 থাকে, এখানে একটা লাইন এঁকে দিবেন মেজারমেন্ট টুলটা ব্যবহার করে, কারণ ওটা বাইরে ক্লিক দেওয়া চলে যায়। তো এখানে একটা আমরা হরিজন্টাল লাইন এঁকে দিছি আমাদের বোঝার জন্য। অর্থাৎ এই যে উপরের দিকটা আছে এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট এরিয়া, নিচেটা হচ্ছে প্রিমিয়াম এরিয়া। অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপটা যখন আপনার উপরে এই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে মার্কেট যখন উপরের দিকে যাবে, তখন আবার রিটেস্ট নেওয়ার জন্য আপনি ওখান থেকে কি বাইং এন্ট্রি নিয়ে নেবেন না, আপনি অপেক্ষা করবেন এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আবার মার্কেটটা যখন আসবে তখন আপনি এখান থেকে এন্ট্রি নেবেন। যখন এই ডিসকাউন্ট এরিয়াতে আসবে তখন এখান থেকে যদি আপনি বাই নেন, সেটা হবে আপনার লো কোয়ালিটি এন্ট্রি। কারণ মার্কেট আবার নিচের দিকে এই পর্যন্ত আসতে পারে, তখন আবার দেখা যাবে কি আপনার এসএলটা খুব বেশি পরিমাণে হয়ে যাবে। এসএলটা আপনার খুব বেশি পরিমাণে হয়ে যাবে, কারণ না হলেও তো আপনার এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে ধরা লাগবে। এবং টার্গেট কি হবে আপনার? মিনিমাম 1:2, 1:2 দিলে আপনার যে পরিমাণ আপনার অনেক বড় হয়ে যায়। সেই জন্য আপনারা টার্গেট করবেন কি প্রিমিয়াম এরিয়াতে আসার পর আপনারা এন্ট্রি নেওয়ার জন্য। আবার এখান থেকে অনেক সময় পুলব্যাক নিয়ে চলে যায়। তো আপনারা করবেন এখানে মার্কেটটা যখন ডিসকাউন্ট এরিয়া শেষ করে যখন নিচের দিকে আসবে, মানে দ্বিতীয় অর্ধাংশে যখন আসবে মার্কেটটা, তখন এখান থেকে আপনারা একটা
বাই এন্ট্রি নেবেন। যেমন ধরেন এখানে নিচে এসে টাচ করছে, এই ক্যান্ডেলটা কি নিচে টাচ টাচ করছে না, সো এটা টাচ করার পরে আপনি এখান থেকে একটা বাই এন্ট্রি নেবেন এবং এসএলটা রাখবেন কোথায়, এই যে আগের যে ক্যান্ডেলটা আছে এটা চাইতে একটু নিচে, এবং এটাকে আপনি বড় করে দেন। দেখেন এটা হিট হয়েছে কিনা, দেখছেন? এই ফেয়ার ভ্যালু গ্যাপের বিষয়গুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করা লাগবে। ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করার পরে এগুলো করা লাগবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার রিভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন মার্কেট এখানে আসছে, আসার পরে এটাকে ব্রেকডাউন করে এখানে যদি আরো বড় বড় ক্যান্ডেল তৈরি করে ফেলতো, তখন এটার জন্য রিভার্স, আমি রিভার্সটা একটু দেখাই আইডেন্টিফাই করে, 1 মিনিট সময় দেন। দেখেন মার্কেট এখান থেকে যখন আমরা কোনো কথা না বলি ভাইয়া, আমরা শেষের দিকে আমরা প্রশ্ন নিব। আর আর কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাদের রেকর্ড থাকবে, আমাকে শেষ করতে দেন। দেখেন এখানে বিষয়টা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে, এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছিল, আমরা কি দেখছিলাম, ও বাইং এর ক্ষেত্রে দেখছি, এবং সেলিং এর ক্ষেত্রেও কি সেম বিষয়টা হবে। এখানে যখন মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে নিচের দিকে আসছে, সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম জোন কোনটা হবে উপরেরটা, এবং ডিসকাউন্ট জোন কোনটা হবে এখানে। সো এখানে যখন মার্কেট এখানে এসে টাচ করছে, আমরা কি এখান থেকে এন্ট্রি নিব? অবশ্যই না। দেখেন এখানে আসার পরে সে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটাকে একদম পুল ব্যাক করে সে উপরের দিকে, এটাকে একদম ব্রেকআউট করে চলে গেছে উপরের দিকে। তার মানে তখন এটা কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে তৈরি করে সে রিটেস্ট করে কিন্তু সে নতুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে সে তৈরি করে ফেলছে। আগে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল সেটাকে আপনি কিভাবে ডিলিট করে দিবেন? না, এইটা এইভাবেই থাকবে, এটা মার্কেটের মধ্যে এভাবেই রাখবেন। তারপরে মার্কেটে যখন এটাকে একদম এটাকে আপনার আম, আহ, এই ফেভারেবল গ্যাপ টোটালটা রিটেস্ট করে নিয়ে চলে যাবে। রিটেস্ট আগে আমাদের শর্ত কি ছিল, যখন এখানে আসবে, আসার পরে আমাদের প্রিমিয়াম জোনে ঢুকবে, ঢোকার পরে সে আবার পুল ব্যাক নেওয়ার জন্য যখন সে আমাদেরকে কনফার্মেশন দিবে, তখন আমরা এখানে এন্ট্রি নিব। কি এন্ট্রি নিব তখন? তখন আমরা সেল এন্ট্রি নিতে পারতাম এখানে। কিন্তু আমাদের এখানে কি এমনটা ঘটছে? এরকমটা ঘটে নাই। আমাদের এখানে এটা ব্রেকআউট করে উল্টো দিকে চলে যাচ্ছে। মার্কেট এখানে আসার পরে সেখানে আরেকটা ক্যান্ডেল সে তৈরি করছে, এবং সে যখন রিটেস্ট নিচ্ছে তখন কিন্তু সে আবার তার ওই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে সে আসে নাই। সো তখন করবেন কি, আপনি এখানে রিভার্স এন্ট্রি, রিভার্স আপনার এন্ট্রি নিতে হবে। আপনি আগে এখানে এই যে এখানে যখন আপনি ফেয়ার ভ্যালু গ্রুপটা আপনি আইডেন্টিফাই করছিলেন, তখন ওটা আপনি সেল এন্ট্রি নেওয়ার জন্য আপনি চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু যখন এটাকে ব্রেকআউট করে একদম চলে গেছে, আবার এখানে রিটেস্ট করার জন্য সে এখানে আসছে, তখন আপনার এই ডিসকাউন্ট জোনে আসার পরই কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে যে এটা মূলত ওই আপনার ব্রেকআউটের কারণে হয়েছে, এবং এখান থেকে আপনাকে ওই বাইরের এন্ট্রি নিতে হবে, আপনার ডিসিশন পরিবর্তন করে ফেলতে হবে। এখানে দেখেন মার্কেটে কিন্তু এই যে এখানে বিশাল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে সে তৈরি করে যাচ্ছে। এই যে এখানে এখানে একটা সে তৈরি করে গেছে, কিন্তু এটার তুলনায় দেখেন মার্কেট কিন্তু সে অনেক দূর আগায় গেছে। এখানে সে অল্প একটু রিটেস্ট নিয়ে আবার সে অল্প একটু আগায় গেছে, দেখেন অনেক দূর আগায় গেছে। সো মার্কেট এখানে যেই পরিমাণ সে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এখানে যাওয়ার পরে মার্কেট এখানে অনেকক্ষণ কনসোলিডেশন করছে। কনসোলিডেশন করার পরে কিন্তু সে উপরে গিয়ে আরো বড় ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এবং ওইটাকে রিচার্জ দিয়ে সে আবার চলে যাচ্ছে। তার মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আর কোনো কাজের না। এই ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ তার আর কোনো কাজের না, কারণ সেখানে বড় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে এবং সেটাকে রিচার্জ দিয়ে চলে গেছে। এরপরে দেখেন এখানে আপনার টার্গেট ফিল আপ হয়েছে, এখানে এখান থেকে আপনার এটা বাদ দেন, এগুলো আমরা আবার সরাই দিই। দেখেন এখানে কিন্তু সে একটা ভালো ধরনের, আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি, 4 ঘন্টা টাইম ফ্রেমে থেকে আমরা একটু 15 ঘন্টা 15 মিনিটের টাইম ফ্রেমে আসি, দেখি। এই যে দেখেন এখানে
সো এখানে দেখেন, এখানে কিন্তু সে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। এটা কিন্তু তার প্রথম ক্যান্ডেল ধরলাম এবং এটা তার সেকেন্ড ক্যান্ডেল, এটা মাঝখানে কিন্তু সে একটা ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। এটা এখান থেকে আমরা প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোনটাকে আইডেন্টিফাই করে নেই। সো এখানে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করার পরে আপনি কি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন চলে যায়, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে চলে যায়, তখন আপনি নিশ্চিত ধরতে পারেন যে মার্কেট আবার এখানে আসবে। আর কোনো স্ট্র্যাটেজি কিন্তু ভাই 100% হয় না, ফেয়ার ভ্যালু গ্যাপ যে ফিরে আসবে তাহলে এখানে আসলো না কেন। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার ম্যাক্সিমাম সময় কাজে লাগবে। একটা স্ট্র্যাটেজি 10 বারের জায়গায় 10 বার যখন আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে 7 বার বা 8 বার যদি কাজে লাগে, সেটা হচ্ছে আপনার আপনার কি বলে ওয়ার্কিং স্ট্র্যাটেজি। আর যদি সেটা আপনার দেখা যায় যে 5 বার বা 4 বার তার নিচে কাজ করে, সেক্ষেত্রে আপনার এটা এই স্ট্র্যাটেজিটা কার্যকরী না। কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপের এই যে আপনার স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু প্রায় 10টা থেকে আপনার দেখা যাবে 7টা 8টা অবশ্যই হিট করবে। সো এখানে যখন সে সেলের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার এখান থেকে পুলব্যাক নেওয়ার ক্ষেত্রে প্রথম যেই তার অর্ধাংশটা পড়বে, এটা তার ডিসকাউন্ট এরিয়া। এবং এখানে যখন মার্কেট আসবে, সেখান থেকে আপনি যখন আসবে, সেটা হচ্ছে তার প্রিমিয়াম এরিয়া। বা এখান থেকে আপনি ওই সেলের দিকে আবার নিতে পারতেন, যখন তার প্রিমিয়াম এরিয়াতে যখন আবার প্রাইসটাকে ঢুকতো, প্রবেশ করতো, তখন থেকে সেখান থেকে আপনি একটা সেল এরিয়া নিতে পারতেন। কিন্তু এখান থেকে কিন্তু সে ডিসকাউন্ট এরিয়া থেকে সে কিন্তু আবার পুল ব্যাক নেওয়া শুরু করছে। তার মানে মার্কেট এখান থেকে নিচে চলে গেল, আপনার এখানে কিছু করার নাই। কারণ কি, আপনি এখানে যদি এখানে এন্ট্রি নিতে যান, আপনাকে কোথায় এন্ট্রি নিতে হবে? এখন এখানে এন্ট্রি নিতে হবে। কারণ মার্কেট, আপনি তো কনফার্মেশন নেবেন, কনফার্মেশন তৈরি করছে কি এটা। আপনি যখন যদি এখানে এন্ট্রি নেন, আপনার এসএল লাগাইতে হবে এখানে। আর এসএল থেকে যদি আপনি টিপি বড় করতে চান, টু মিনিমাম টুইস্ট করতে চান, দেখেন আপনার টার্গেট কত বড় হয় এবং এসএল কত বড় হয়, এটা আপনার জন্য ওয়ার্কিং না। সো আপনার জন্য প্রিমিয়াম কেন বলা হয়, যদি মার্কেটের এই মার্কেটটা যদি এখান ক্যান্ডেলটা এখানে গিয়ে তৈরি করতে এবং এখান থেকে সে একটা কনফার্মেশন দিত, তখন যদি আপনি এখান থেকে একটা এন্ট্রি নিতেন, সেক্ষেত্রে আপনার এসএলটা থাকতো সর্বোচ্চ এই যে এখান থেকে এই সাপোর্ট এই কনসোলেশন মার্কেট বরাবর, বা এখান এই যে এখানে একটা কনসোলেশন মার্কেট তৈরি করছে, এখানে মাঝ বরাবর দিতেন এবং আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের খানিকটা উপরে। এখন দেখেন আপনার 1:2 কিন্তু আপনি অনায়াসে এখান থেকে আপনি ধরতে পারতেন। তখন আপনার এসএল এর তুলনায় টিপিটা বড় হইতো এবং খুব কম হইতো। মার্কেটের তুলনায় টিপিটা কম হইতো এবং এসএলটাও কম হইতো। কিন্তু আপনি যদি এখানে এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনার এসএলও বড় করতে হবে, তার মানে আলটিমেটলি আপনার টিপিটা বড় করতে হইতেছে। সো এই হচ্ছে বিষয়। আমাদের মাল্টি টাইম ফ্রেমের যে বিষয়টা বললাম, সেক্ষেত্রে আপনারা যখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ গুলোকে আপনারা একটু কাজে লাগাতে পারেন। ফেয়ার ভ্যালু গ্যাপ যেখানে আছে, আমরা একটু এই দুইটাকে একটু কম্বিনেশন করে দেখি এখন। এটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট এরিয়া। দেখেন এখান থেকে যদি আপনি সিম্পল একটা বিষয়, এখানে মার্কেট যখন নিচে ডাউন হওয়া শুরু করছে, এখানে কি তার সাপোর্ট যে তার লাইনটা ছিল, সে সাপোর্ট লাইনটাকে সে টাচ করার পরপরই সে উপরের দিকে যাওয়া শুরু করছে এবং তার যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এটাকে সে ডিসকাউন্ট এরিয়া সে প্রায় সে হিট করছে। এরপরে দেখেন মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করছে। সো এখানে আপনার এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা সে তৈরি করছে, এটা কিন্তু তার উপরের সাপোর্ট ট্রেন্ডিং যে লাইনটা আছে, রেসিস্ট্যান্ট এরিয়া, সেটার কাছাকাছি। সো এখানে বিষয়টা আপনাকে যেটা মাথায় রাখা লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আপনার ট্রেন্ড লাইনের কাছাকাছি হয় এবং
সেখানে পুল ব্যাক যদি আপনার ডিসকাউন্ট এরিয়াতেও গিয়ে হিট করে, সেক্ষেত্রে আপনার ওই এখানে আপনার মার্কেট পুল ব্যাক নিতে পারে, এবং টোটাল ওই যেটাকে বলে প্রিমিয়াম এরিয়া, ওই এরিয়াতে নাও যাওয়া, মানে মার্কেট না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। যদি ওইখানে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। যদি যদি এখানে আপনার এই যে এই যে এটা ছিল, বক্সটা, ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এটা যদি আপনি আইডেন্টিফাই করেন এখানে, এখান থেকে যদি আপনার মার্কেট এখানে গিয়ে টাচ করতো, সেক্ষেত্রে আপনি আরো সহজে একটা এন্ট্রি নিতে পারতেন। হুম। এখন আপনাকে অপেক্ষা করতে হবে কি, আপনাকে যখন এই এরিয়ার নিচে যে আপনার একটা ট্রেন্ড লাইন আপনার আঁকছেন, বা যেখানে সাপোর্ট এরিয়া আছে, সেই সাপোর্ট এরিয়া নিচে আসার পরে আপনাকে আবার বাই এন্ট্রি নেওয়া লাগবে। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপের যে কনসেপ্টটা, এবং মাল্টি মাল্টিপল টাইম ফ্রেমের যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট এরিয়ার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আজকে আলোচনা করছি। এখানে আসলে একটা বিষয় দিয়ে আসলে, বা দুইটা বিষয় দিয়ে একটা পজিশন এন্ট্রি আপনাদেরকে মানে সঠিকভাবে এখানে এন্ট্রিটা নেওয়া যে কঠিন। আরো দু একটা বিষয় আছে, যে বিষয়গুলো আমরা আলোচনা করলে আপনাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন আমি দেখতেছি চার্টের মধ্যে আপনাদেরকে এক্সিকিউশনটা দেখাইতে গেলে আমাকে আরো কয়েকটা বিষয় আপনাদেরকে বোঝানোর পরে আপনাকে এক্সিকিউশনটা দেখাইতে হবে। হ্যাঁ, তো বেসিক্যালি যে ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টটা, তারপরে হচ্ছে যে আপনার এখানে যে আমি প্রিমিয়াম জোন বা ডিসকাউন্ট জোনের বিষয়টা বললাম, পাশাপাশি মাল্টিপল টাইম ফ্রেমের যে সাপোর্ট এরিয়া এবং ট্রেন্ড লাইনের যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো একটু আমাদের আজকে সীমাবদ্ধ থাকুক। এই বিষয়গুলো বেসিক যে কনসেপ্টটা, এগুলো আপনারা বুঝছেন কিনা একটু আমাকে কাইন্ডলি জানান, এবং কারো কোনো এই বিষয়ের উপর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। জি, জি ভাই বলেন। এখানে ভাইয়া আপনার ক্যান্ডেলটা তো বড়ই হওয়া লাগবে, না হলে তো আপনার মানে মার্কেটের যে একটা ইমব্যালেন্স তৈরি হওয়া, এটা তৈরি হয় কিসে? এগ্রেসিভ সেল হইলে বা এগ্রেসিভ বাই হইলে, এগ্রেসিভ বাই হইলে বা বাই হইলে তো, সেল হইলে তো ওখানে বড় ক্যান্ডেল ছাড়াও তো আপনার এগ্রেসিভ বাই সেল হচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, উইকটা হচ্ছে কি আপনার একটা ক্যান্ডেলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ। এখন সর্বোচ্চ সর্বনিম্ন তো এটা আপনার ওপেন ক্লোজ সর্বনিম্ন সর্বোচ্চ মধ্যে হইতে পারে, উইক ছাড়া ক্যান্ডেল হয় না, সেটাই। হ্যাঁ হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে। আরো কিছু বিষয় আছে, আমরা ওই যে যখন অর্ডার ব্লক নিয়ে আলোচনা করব, তারপরে ব্রেকার ব্লক নিয়ে আলোচনা করব, লিকুইডিটি সুইপ নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলো আলোচনা না করলে না, একটা ট্রেড এক্সিকিউশন দেখাইলে আপনারা মানে ভুলভাল নিবেন, পরে আবার বলবেন যে ভাই স্ট্র্যাটেজি কাজ করে না। সো ওই জন্য আমি দেখলাম যে ওইগুলো দুইটা আলোচনা করার পরে ট্রেড এক্সিকিউশন আসলে প্রপার ভাবে দেখানো পসিবল না। এগুলো জাস্ট বেসিক কনসেপ্ট, এগুলোর পাশাপাশি আপনাকে আরো সহায়ক বেশ কিছু স্ট্র্যাটেজি আপনাকে মাথায় রাখা লাগবে। জি ভাই, আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন প্লিজ। তো বেসিক্যালি আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এরিয়া এবং ট্রেন্ডের সাপোর্ট রেজিস্ট্যান্ট, এইগুলো যদি আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন না, দেখবেন আপনাদের মার্কেটের অনেক নেচার, মার্কেটে তো নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে বা নিজস্ব একটা আচরণ থাকে, এই আচরণগুলো আপনারা আস্তে আস্তে ওই আইডেন্টিফাই করতে পারবেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট গুলোকে আপনারা শক্তপোক্তভাবে প্র্যাকটিস করতে থাকেন। আর আমি যে বিষয়গুলো দেখাবো, এই বিষয়গুলো আমরা এই যে কয়েকটা ক্লাস নেওয়ার পরে আমাদের যেই একটা কম্বিনেশন তৈরি হবে চার পাঁচটা আপনার কনসেপ্টের উপরে, সেই স্ট্র্যাটেজিগুলো যখন আমরা এক্সিকিউশন করবো, তখন দেখবেন
10টা থেকে আপনার না হলেও প্রতি 8 থেকে 9টা আপনার স্ট্র্যাটেজি আপনার টিপি হিট করবে। মানে এগুলো হচ্ছে মার্কেট হচ্ছে ফেয়ার, তবে সাফার সেগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে যত পারা যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো ট্রেডিং ভিউটা নিয়ে আপনার, আমি তো চাচ্ছিলাম যে আসলে আপনারা ট্রেডিং ভিউটা দেখেন। আমি তো ভাই আমার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আমরা শেখানোর সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে বিষয়গুলো। আর এই মার্কেটে শেখার কোনো শেষ নাই, এখন আপনারা যদি ভাই প্র্যাকটিস না করেন, এখন পর্যন্ত আপনার আমাকে ট্রেডিং ভিউর কোন টুলটা কি কাজ করে এটা এখনো কোনো কোয়েশ্চেন পাই নাই। 4টা ক্লাস চলে যাইতেছে, তার মানে আপনারা ট্রেডিং ভিউটা কেউই প্র্যাকটিস করতেছেন না। এখন আপনারা যদি গুরুত্ব না দেন ভাই, তাহলে তো আসলে আমাদেরও কষ্ট লাগে। কারণ এত কষ্ট করে আপনাদেরকে আমরা দিতেছি, দেখেন আমরা যে বিষয়গুলো আলোচনা করবো এবং আমরা যে কনসেপ্টগুলোকে একত্র কম্বিনেশন করে যে স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে দেখাবো, এগুলো ভাইয়া অনেক প্রিমিয়াম কোর্সের মতো দেখায়। ওগুলো করার জন্য আপনাকে মিনিমাম একটা ফি দিয়ে ওখানে করা লাগতো, কিন্তু আমরা সেগুলো আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি। কিন্তু আপনারা যদি আইতেন ভাই, প্র্যাকটিসটা এই না যে করেন। আপনি যে ট্রেডিং ইউজ করতেছেন, এখানে আপনি কোনো প্রিমিয়াম টুল ইউজ করতেছেন কিনা? না না, আমার আমার একটা প্রিমিয়াম করা ছিল, কিন্তু আমি আমি আপনাদেরকে দেখানোর সময় ফ্রিটাই দেখাই, যাতে আপনাদেরও সহজ হয়। জি, আরো কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন আজকের টপিকসের উপরে। আচ্ছা, আমি কিন্তু আগামী ক্লাসে আপনারা যদি কোনো কোশ্চেন না করেন, আমি কিন্তু ক্লাস তাহলে মানে এটা কি বলে, আমি মানে খুব অনুৎসাহিত হয়ে যাইতেছি, কারণ আপনারা কেউ কোনো কোশ্চেন করেন না। আপনারা মনে হয় আহ, আশা করি যে সবাই বুঝতেছেন, কিন্তু দুই ক্ষেত্রে মানুষ আমরা ক্লাসে অনেক আলোচনা শুনি না, স্যাররা অনেক সময় বলতো যে দুই এখানে ধরনের অনেকে ছাত্র। ফোনে ফোনে মানে এই কোর্স করছেন, যার পারছেন এখানে অনেকে বুঝতেছে। আচ্ছা আচ্ছা, হইতে পারে। এখন তো আমাকে বলা লাগবে যে না, ভাই আসলে আপনার এই বিষয়গুলো ফোনেরটা, আমি তো ফোনের উপর ট্রেডিং ভিউর আমি ভিডিও করে রাখছি। মানে আপনাদের সমস্যাগুলো যদি আমাকে না বলেন, আমি তো আসলে কনফিউশনের মধ্যে থাকি। জি হ্যাঁ রফিকুল। ভাইয়া, ক্লাস আমার মতে ভালোই হয়েছে, ঠিক আছে, ভালো ক্লাস হয়েছে, ভালো বুঝাইছে, বুঝতে পারতেছি, ঠিক আছে, অনেক ভালো ক্লাস হয়েছে। শুধু ভালো ক্লাস হইলে তো হবে না ভাই, আমি বলি শুনেন। ধরেন আপনি বিমান চালানোর যেই ইয়াগুলো আছে, বা ধরেন বিমান বাদ দেন, গাড়ি চালানোর যেই প্রসেসগুলো আছে, এগুলো ইউটিউব বলেন বা অনেক বই আছে, এগুলো দেখে দেখে আপনি শিখলেন যে ম্যানুয়াল গাড়ি এইভাবে চালাইতে হয়, অটো গিয়ার গাড়ি এইভাবে চালাইতে হয় কার। সো এগুলো আপনি শুধু বই দেখলেন আর ইউটিউবে আপনি ভিডিও দেখে দেখে আপনি খুব হ্যাঁ এক্সপার্ট কিন্তু। অবশ্যই প্র্যাকটিস তো অবশ্যই করা লাগবে, এটা কিন্তু practice ছাড়া কোনো কিছুই হবে সেটাই, এখন আপনাদের আপনাদের মধ্যে কিন্তু আমি ভাই সেটা কারোর মধ্যে দেখতেছি না। আপনাকে গ্রুপেও কেউ আপনারা প্র্যাকটিস করতেছেন যে একটা স্ক্রিনশট তুলে দিতে পারেন। দেখেন অন্যান্য জায়গায় কোর্স করতে যাবেন, ওখানে চ্যানেলের মধ্যে আপনাদেরকে দিবে, ওরা যা বলবে সেখানে আপনারা দেখেন। আমাদের এখানে ভাই উন্মুক্ত, সবকিছু ট্রান্সপারেন্ট। আমাদের এখানে কোনো মানে আপনাদের বলার সুযোগ আছে ভাই। এখন পর্যন্ত দেখছেন যে আপনাদের গ্রুপের মধ্যে কেউ কোনো বিরূপ কোনো প্রশ্ন করতে, আপনারা ওই যে ওপেন গ্রুপ, আপনারা যা মন চায় ট্রেডিং বিষয়ে যে কোনো আলোচনা আপনারা এখানে করতে পারেন, যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। আমাদের পরামর্শ প্রয়োজন আছে না, আমাদের কোর্সের মধ্যে কি কি বিষয় আনলে, আপনারা অনেকেই আছেন টুকটাক আলোচনা করছেন, অন্যান্য জায়গার বিষয়গুলো দেখছেন, হয়তো বলতে পারেন যে ভাই এই বিষয়গুলো আমি অন্য জায়গায় কোর্সে বুঝি না, আমাদেরকে একটু বুঝান বিষয়গুলো। আমরা সেটাকে চেষ্টা করবো আমাদের কোর্সে আনার জন্য। আপনাদের সিস্টেমটা অনেক ভালো, কারণ অন্যান্য প্রাইভেট গ্রুপে আমি কয়েকটা কোর্স করছি, অন্যান্য প্রাইভেট গ্রুপে মনে করেন যে এগুলা ওরা প্রাইভেট করে রাখে, কোনো কিছু বলার কোনো কিছু না, আপনি যা শিখবেন আপনার তাই শিখতে হবে, ঠিক আছে, আপনাদের প্রশ্ন করবেন এটা কোনো ব্যবস্থা নেই। সেটাই, আমাদের এখানেও কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে, তবে আমরা তো রেকর্ড করি ক্লাসটা, এই জন্য রেকর্ডের মাঝখানে আমরা কাউকে কোনো মানে কোশ্চেন করার জন্য দেই না। ঠিক আছে। প্র্যাকটিস তো অবশ্যই করতে, কিন্তু আমি তো মনে হয় প্র্যাকটিস করতেছি, আমি অনেকদিন ধরে আছি এটার সাথে জড়িত, প্র্যাকটিস করতে, কিন্তু আমি গ্রুপে পোস্ট করি নাই, এই আর কি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, প্র্যাকটিস করবেন আর গ্রুপে অবশ্যই আপডেট দিবেন। আর আজকে আমি একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিতেছি আপনাদেরকে, কিন্তু আমি আগামী ক্লাসে আজকে যে ক্লাস আলোচনা হয়েছে এই বিষয়গুলো প্র্যাকটিস আমি আগামীকালকে দেখলে আমি ভাই অনেক, আমি অত্যন্ত খুশি হব। কারণ আপনাদেরকে ভাই ধরা বাঁধার কিছু নাই, আপনাদের সবাই এখানে যে যার মতো করবেন। বাকি ফ্রি পায়া যদি অনেকে মনে করেন যে ভাই আচ্ছা করলে করলাম, না করলে না, সেক্ষেত্রে ভাই আমাদের কষ্ট লাগবে আর কি, এছাড়া আর কিছুই না।
এটা খুব এক জিনিস আপনি যেভাবে যদি শিকার উদ্দেশ্য থাকে আপনি অবশ্যই শিখবেন, আর যদি শিকার উদ্দেশ্য না থাকে তো প্রিমিয়াম গ্রুপেও যা করবো, ফ্রি গ্রুপে এসে তাই করবো, ঠিক আছে? যে যেরকম মাইন্ডসেট নিয়ে আসবো ওইরকম করতে হবে। আপনার শিকার উদ্দেশ্য আসলে অবশ্যই শিখতেই হবে। ঠিক আছে ভাইয়া, আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করবেন এবং যথাযথভাবে ক্লাসে গুরুত্ব দিবেন। আজকের মতো এখানে শেষ করি আমরা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।